সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে যে ক্লাসটি নিচ্ছি, আশা করছি সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে শিক্ষার্থীরা বেশি এনগেজ হতে পারবে, সেক্ষেত্রে আমার এই পরিশ্রমটি সার্থক হবে। তো আমি মনে করছি যে শিক্ষার্থীরা আমার সাথে খুব সহসাই যুক্ত হতে পারছে বোধহয়। ওকে, আচ্ছা, এবার আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুরু করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটা দাগ আছে। শিক্ষার্থী বন্ধুরা, একে না মুছে না কেটে কিভাবে ছোট করবে, কে পারো? আমি কি একটু কমেন্টস দেখতে পারি? আশা করছি কারো কারো উত্তর হয়ে গেছে, জানি সবাই পারবে। খুব তাড়াতাড়ি উত্তরটা করে দাও। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছে দেখছি, বাট এখন অ্যান্সার আসেনি। আচ্ছা, ওকে। তো এই যে দাগ দেখতে পাচ্ছ, আমি বলেছি যে এটাকে না মুছে না কেটে কিভাবে ছোট করবে। তো কিছুই যদি করা না যায়, আমি এটার পাশে একটা দাগ দিয়ে দেব। কি এটা ছোট হয়ে গেল না? শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, জীবনে যদি বড় হতে চাও পরিশ্রম করতে হবে, আর নিজে বড় করে অন্যকে ছোট করে দিতে হবে। কাউকে ছোট করার উদ্দেশ্য, কাউকে কষ্ট দিয়ে, কাউকে যে কোনো ভাবেই হোক ছোট করার প্রয়োজন নেই। নিজে বড় হলেই কিন্তু অন্যরা ছোট হয়ে যায়। সুতরাং বড় হওয়ার চেষ্টা করো। সবাইকে আজকে আমার এই দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় ক্লাস, এই চ্যাপ্টারে আমি বলেছিলাম যে একাদশ অধ্যায়ে আমাদের যে সমস্যাগুলি ছিল সেদিন আমরা দেখেছি। তো এখানে বেশ কয়েকটা সমস্যা আমরা বই থেকে সমাধান করেছিলাম, এবং ধারাবাহিক অনুপাত ছিল, সেটা তোমরা জানো। সেই সম্পর্কে আমরা কিছু সমস্যা সমাধান করেছি। তো এখন আজকে আমি যেটা করব, যে এই চ্যাপ্টারের একটা আরো দুটো অঙ্ক আছে, একটু ভালো অঙ্ক মনে হচ্ছে আমার কাছে। এটা দিয়ে একটা সৃজনশীল অঙ্ক আমি সাজিয়ে দিলাম। তো এই অঙ্ক দুটো যদি তোমাদের বইয়ে আছে, জাস্ট আমি একটু সৃজনশীল আকারে সাজিয়েছি। তো এটা হয়ে গেলে পরে আমার ধারণা যে মোটামুটি এই চ্যাপ্টার টোটালটাই তোমাদের কভারে চলে আসবে। আর আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু সমস্যা কিন্তু শুধু এই চ্যাপ্টারের অঙ্ক দিয়ে আসবে না। সাধারণত 11-1 এবং 11-2, অর্থাৎ দুটো অধ্যায়, এই অধ্যায়ের দুটো চ্যাপ্টারকে একত্রিত করেই কিন্তু প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যেহেতু দশম শ্রেণীর জন্য এই চ্যাপ্টারটা শুরু করেছি, তো কাজেই এই চ্যাপ্টার থেকে আমি আজকে, যেহেতু আমি এই চ্যাপ্টারই সীমাবদ্ধ থাকবো, যে এখানে একটা আমি সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য দাঁড় করিয়েছি। তো আমি আশা করছি যে কেউ কেউ হয়তো এর মধ্যে ইতিমধ্যে এগুলো করতে পেরেছো বা পারছো। ওকে, আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে দেখে নেই, কি আছে এখানে? মুমু ও কুমু একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা অর্থ ঋণ নেয়। আমি আবার বলছি, মুমু ও কুমু একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা অর্থ ঋণ নেয়। মুমুর জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে কুমুর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5। তাহলে দুজনে দুটো জমি আছে, তার দুজনের জমির দৈর্ঘ্যের সাথে একটা অনুপাত আছে, আর প্রস্থের সাথে আরেকটা অনুপাত এখানে আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ক খ গ তোমাদের তিনটা সিকোয়েন্স আছে এখানে। এত ইস্টু এত সমান, এত ইস্টু এত সমান এত, এত ইস্টু এত সমান এত হলে ধারাবাহিক অনুপাত বের করো। তাহলে আমরা গত ক্লাসে ধারাবাহিক অনুপাত আমরা শিখেছিলাম। তো সেই ধারাবাহিক অনুপাত এটাকে বের করতে হবে আমাদের। 2 খ হচ্ছে মুমু 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে বা পরিশোধ করে, কুমু 3 বছর পর
তত টাকাই পরিশোধ করে, তাহলে তাদের ঋণের অনুপাত কত? এই একটা সমস্যা, তোমাদের বইয়ে এরকম একটা সমস্যা আছে, আমি জাস্ট সৃজনশীল আকারে এটাকে সাজিয়ে দিয়েছি। আবার গতে বলা হচ্ছে যে কুমুর জমির ক্ষেত্রফল যদি এটা হয়, সরি এটা মোমো হবে, মোমোর জমির ক্ষেত্রফল যদি এটা হয় 432 বর্গ মিটার, তাহলে কুমুর জমির ক্ষেত্রফল কত? এই ছিল একটা মোটামুটি সৃজনশীল অঙ্ক। তো আশা করি কেউ কেউ হয়তো অবশ্যই পারবে। তো আমি এবার ক দিয়ে শুরু করতে যাচ্ছি। কতে বলা হয়েছে, ক প্রশ্নের উত্তর ক টু খ সমান 2:3, এরপর খ টু গ 4:5, আবার বলা হয়েছে গ অনুপাত বা ইস্টু ঘ সমান 5:6। বেশ, আমরা তিনটা অনুপাত এখানে উঠিয়ে নিলাম। এবার দেখো 2:3 আছে আর এখানে আছে 4:5। আমি গত ক্লাসে দেখেছিলাম এটাকে কিভাবে করতে হবে। আমি যদি এইটাকে দিয়ে এই অনুপাতকে গুণ করি তাহলে কি হচ্ছে, এখানে 8 আর 3 4 12, অর্থাৎ এই 4 দিয়ে আমি এটাকে গুণ করব। অনুরূপ ভাবে আমি যদি এই 4 দিয়ে 3 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ এই দিক দিয়ে এটাকে গুণ করি, 3 দিয়ে যদি এটাকে করি তাহলে 3 4 আবারও সেই 12, অর্থাৎ এখানে খ 3 4 12, এখানেও খ 3 4 12 পাচ্ছি, অর্থাৎ এই খ খ আমি এক রাখতে চাচ্ছি। যদি এই খটাকে এক করতে পারি, 4 দিয়ে গুণ করব আমি এটাকে 2:3, এটাকে আমি গুণ করব 4 দ্বারা। আবার এখানে গ ইস্টু ঘ, এটা হচ্ছে 4:5, এটাকে গুণ করব আমি 3 দ্বারা। তার লক্ষ্য করো কি দাঁড়ায়, 3 4 দুগুণে 8, 3 4 12, আর এখানে 3 4 আবার 12 আর ইস্টু 3 5 15। এবার গ এর সাথে এই গ, তাহলে দেখো বন্ধুরা, এই গ এ 5 আছে, এখানেও 5 আছে, সেম ছিল, কিন্তু এই 5 কিন্তু এখন 15 হয়ে গেছে। তার লক্ষ্য করো এটা 3 এর কত, 3 এর সাথে এটার 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক যেহেতু 15, কত 3 5 15। তো লক্ষ্য করি আমরা এই গ যদি এবার এখানে 15 হয়, আমার এখানে আছে 5, তো 5 এর কত গুণিতক, মানে 5 এর কত গুণ এটা। তা আমি যদি দেখি যে 5 কে এটা দিয়ে ভাগ করলে মনে মনে 3 হয়, গুড। তো এই 3 দিয়ে যদি এটাকে গুণ করি তো 3 5 আবার সেই 15 পাচ্ছি, অর্থাৎ গ 1 হয়ে যাচ্ছে যদি আমি 5:6 এটাকে আমি গুণ করি 3 দ্বারা। তাহলে দেখতে পাচ্ছি 3 5 আবার সেই 15 আর 3 6 18। এবার ক খ গ ঘ এই চারটাকে একসাথে যদি আমরা করি তাহলে দেখি এখানে খ, এখানেও খ ছিল, এটাও খ, এখানেও খ আছে। তাহলে সুতরাং আমরা যদি বলি যে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ কি দাঁড়ালো, 8 12 15 18, এই ছিল তাদের ধারাবাহিক অনুপাত। তাহলে আমার ক নাম্বারটা শেষ। আমরা ধারাবাহিক অনুপাতের যে নিয়মটা দেখলাম, এইভাবে যত রকমের ধারাবাহিক অনুপাত আসুক তোমরা চেষ্টা করবা জাস্ট খ কে একসাথে করার, একরকম করার, গ কে একরকম করার, এভাবে মিল করে আমরা যদি গুণ করে দিই আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারছি। ওকে, এবার চলো বন্ধুরা আমরা খ নাম্বার সমস্যাটা দেখি। তো খতে কি বলা হয়েছে, আমাদের খতে বলা হয়েছে মোমো 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, তাহলে আমার এখানে টার্গেট পয়েন্ট হচ্ছে যে যেটা যত টাকা, আবার এখানে বলা হয়েছে তত টাকা, তার মানে যত তত সমান। তো এখন যত টাকা পরিশোধ করে সে 3 বছর পর তত টাকাই পরিশোধ করে। ঘটনাটা একটু এভাবে চিন্তা করো, সে টাকা নিয়েছে এই পরিমাণ, 2 বছর রেখেছে, তার মুনাফা হয়েছে এইটুকু, তো রেজাল্ট কি আসলো, রেজাল্ট ধরো টাকার পরিমাণটা এই হলো। আর আরেকজন সে মুনাফা নিয়েছে
একটু কম, টাকা ঋণ নিয়েছে একটু কম, কিন্তু সে বেশি দিন রেখেছে যার ফলে তার মুনাফাটা একটু বেশি হয়েছে। ঘটনাচক্রে দেখা গেল দুইটা টাকাই সমান, অর্থাৎ এইটা সমান, এই পরিমাণ আর এই পরিমাণটা সমান। যেহেতু একই ব্যাংকের মুনাফার হার দুই ক্ষেত্রে এক, তো টাকার পরিমাণ বেশি ছিল, ঋণের পরিমাণ মুনাফার পরিমাণ একটু কম হয়তো হবে, দুইটা মিলিয়ে যা হলো। আর ও টাকা হয়তো কম নিয়েছে, কিন্তু বেশি দিন রাখার ফলে কি হয়েছে, বেশি মুনাফা হয়েছে। তো দুটো মিলিয়ে কি আবার তার ওইটা সমানই হয়ে গেল। এখন এখানে কত আর এখানে কত ছিল, যা কিনা এই টাকাটা আর এই টাকাটার অনুপাত করতে হবে, অর্থাৎ এত ইস্টু এত, এটা কত ছিল, সে কত টাকা ঋণ নিয়েছে আর সে কত টাকা ঋণ নিয়েছে, এটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু জানি না কত টাকা ঋণ নিয়েছে, তো এটাকে আমরা যদি ধরে নিই এক্স, এটাকে যদি ধরে নিই ওয়াই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স অনুপাত ওয়াই। তাহলে আমরা দিন শেষে কি করব, আমরা এক্স অনুপাত ওয়াই এর মান বের করার চেষ্টা করব, তাদের ঋণের অনুপাত কত। এখন প্রশ্ন হচ্ছে, ও যদি এই পরিমাণ টাকা ঋণ নেয়, তাহলে মুনাফাটা কত, এইটা কত। তা আমরা তো জানি যে মুনাফা হচ্ছে, আমরা ক্লাস 8 এর একটা ধারণা ছিল, এর থেকে আমরা শিখে আসছিলাম যে মুনাফা হচ্ছে কি, মুনাফা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান পি এন আর, আই সমান পি এন আর। আমাদের কি মনে আছে যে পি এন আর কি জিনিস, আমরা ক্লাস 8 এ কিন্তু করেছিলাম। এখানে পি ছিল মূলধন, এন ছিল বছর, আর আর ছিল মুনাফার হার, অর্থাৎ ব্যাংক 10% হারে আমাকে মুনাফা দিয়েছিল, সুতরাং এই আর হচ্ছে 10%। তাহলে আমরা লক্ষ্য করি যে মুনাফা বের করার জন্য শুধু এই সূত্রটা ব্যবহার করলেই কিন্তু আমি এই মুনাফাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি করব, এই মুনাফার সাথে আসলটাকে যোগ করে দেব যে ঋণ নিয়েছিল। একইভাবে যদি আমি এই মুনাফাটাও বের করতে পারি এখান থেকে, পি এন আর, এটা 2 বছরের মুনাফা ছিল, মোমো 2 বছর, আরেকজন ছিল 3 বছর, তো এটা 3 বছর, এন এর জায়গায় হবে 3। তাহলে এইটার সাথে যদি আমি এটা আবার যোগ করে দেই, তাহলে আমি এই টাকাটা পেয়ে যাচ্ছি। তাহলে পরে এইটা আর এটা যেহেতু সমান, আমি ইকুয়েশন পেয়ে গেলাম যে এটা যেহেতু সমান প্রশ্ন মতে, এখান থেকে হিসাব করে আমি এই অনুপাতটা বের করতে পারবো। এটা হচ্ছে গণিতের আমার সমস্যাটার একটা ডায়াগ্রাম। তা আমরা এবার চলে যাই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। মনে করি মোমো ঋণ নেয় এক্স টাকা আর কুমু নেয় ওয়াই টাকা, আর কুমু নেয় বা ঋণ নেয় ওয়াই টাকা, এটা তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ওকে, এখন ঋণ নেওয়ার পরে সে মুনাফা 2 বছর পরে দিল 10% হারে। তো মুনাফার হার হচ্ছে এখানে 10%। আচ্ছা, মুনাফার হার 10% উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে মুনাফার হার 10%। সুতরাং সরল মুনাফার সূত্র আমরা কি জানি, সরল মুনাফা আই সমান পি এন আর অনুযায়ী আমরা কি পাই, 10% হারে মোমো হচ্ছে 2 বছর, এই যে মোমো 2 বছর, 10% হারে মোমো 2 বছরে মুনাফা দেয় কত, আই সমান পি এন আর। পি হচ্ছে, আমরা যদি ধরি x টাকা যদি মোমো হয়, তো পি হচ্ছে এখানে x, এন যেহেতু 2 বছর সুতরাং এন হচ্ছে এখানে 2, আর আর হচ্ছে 10% হারে, সুতরাং আর হচ্ছে 10% এত।
এটাকে যদি আমরা একটু হিসাব করে নেই কি হবে, এক্স 2 ইন্টু 100/10, 10, 5, রেজাল্ট আসছে কত, x/5। তাহলে উপরে x আর নিচে শুধু 5। তো এই টাকাটা সে শুধু কি করলো, মুনাফা দিল। তাহলে সুতরাং সে পরিশোধ করে কত, সে তো ব্যাংক থেকে এই টাকাটা এনেছিল আর এই টাকাটা তার মুনাফা হয়েছে, সুতরাং এইটা এবং এইটা দুটো মিলে হচ্ছে তার পরিশোধ করার পরিমাণ। সুতরাং মুমু পরিশোধ করে এক্স যেটা এনেছিল আর প্লাস হচ্ছে x/5 এত টাকা। একইভাবে আমরা এখন বের করব কারটা বলতে পারো, একইভাবে আমরা সেম বের করব হচ্ছে কুমুরটা। তাহলে মুমুরটা বের হয়ে গেল, এবার কুমু। তো একইভাবে কুমু 3 বছরে সে মুনাফা দেবে কত, সে মুনাফা দেবে সেই এই অনুযায়ী সে y টাকা ধার করেছিল, তাহলে y সে 3 বছর রেখেছে, তাহলে 3, আর হচ্ছে 10%, তাহলে কত দাঁড়াচ্ছে, y ইন্টু 3 ইন্টু 10%, 100/10, 1 0 কেটে দিলাম, তাহলে 10 উপরে 3y এত টাকা। সুতরাং সে পরিশোধ করে সুতরাং বা কুমু লিখি, কুমু পরিশোধ করে y টাকা সে এনেছিল আর সে পরিশোধ করছে, সে তার মুনাফা হয়েছে 3y/10। এই টাকাটা এনেছিল ব্যাংক থেকে আর এই টাকাটা তার মুনাফা হয়েছে, তাহলে দুটো মিলেই সে পরিশোধ করবে ব্যাংকে। তা আমরা বলেছিলাম যে দুজনের পরিমাণ যেহেতু সমান, কি বলেছে এখানে, যত টাকা তত সে শোধ করে, যত তত সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অংশ আর এই অংশটা সমান, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এটা এবং এটা সমান। আচ্ছা, তাহলে সুতরাং প্রশ্ন মতে x plus x/5 equal y plus 3y/10। আমরা এটা কি সরল করতে পারবো না? অবশ্যই। 5 আর কত হবে, 6x, এখানে 10 plus 3 13y। আমরা যদি এবার আর গুণন করে দেই, 60x 5 13 65y, তাহলে y টাকে যদি এভাবে নিয়ে আসি নিচে, x/y 65 থাকলো, 60 চলে গেল নিচে। আমরা একটু লক্ষ্য করি, y চলে আসবে এখানে, x তো রইলই, 60 চলে গেল এখানে, গুণ করলে তো আবার সেই লাইনটি পাচ্ছি। তো এইভাবে লিখতে পারি, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 13 65, 5 12 60। সুতরাং x অনুপাত y ইকুয়াল হবে কত, 13:12। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এবং y এর অনুপাত 13:12 পেয়ে গেলাম, অর্থাৎ তাদের ঋণের অনুপাত কত, আমরা ধরেছিলাম x হচ্ছে মুমু আর ধরেছিলাম y হচ্ছে কুমু। দুজনের ঋণের অনুপাত, সে যদি 13 টাকা ধার করে ঋণ নেয় তাহলে সে করেছিল 12 টাকা ঋণ, অর্থাৎ সে যদি 13,000 টাকা করে সে 12,000 টাকা। অনুরূপভাবে সে যদি 13 লাখ টাকা ধার করে সে করবে 12 লাখ টাকা ধার। সে রেখেছিল 2 বছর আর ও রেখেছিল 3 বছর। তো টাকাটা ভিন্ন ছিল কিন্তু সময়টা যেহেতু বেশি, একজন কম বেশি ছিল, কম বেশি, তো তাদের মুনাফাটা এক এক রকম হয়েছে। কিন্তু ঘটনা চক্রে কি হয়েছে, দুটো মুনাফা এবং আসল যেটা, মুনাফা এবং ঋণ যেটা একসাথে হয়ে দুজনেরটাই এক রকম হয়ে গেছে।
তো এটি হচ্ছে তাদের একরকম হয়ে যাওয়ার ঘটনা। তো সেই ঘটনাটা একরকম হওয়ার কারণেই কিন্তু আমরা দুটো যত তত প্রশ্ন মতে নিয়ে সমাধান করে ফেলতে পারলাম। তো আশা করছি তোমরা খ নাম্বার যে অঙ্কটা ছিল, আমাদের সমস্যাটা ছিল, এটা তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে বইয়ের সমস্যাটাও তোমরা সেম অঙ্ক, এটাই তোমরা এইভাবে করছো, হয়তো বা করে থাকবে। আমি জাস্ট সৃজনশীল আকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলো গ নাম্বার অংশে চলে যাই। এবার দেখো, আমাদের গয়ে বলা আছে মুমুর জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার। আর তাহলে কুমুর জমির ক্ষেত্রফল কত? এখানে দুটো জমি, অর্থাৎ একজনের জমি যদি এই হয়, আরেকজনের জমি এই। এখন বলেছে তার দৈর্ঘ্যের সাথে তার দৈর্ঘ্য, এটার সাথে এটা, আর প্রস্থ এটার সাথে এটা অনুপাত। এখানে প্রশ্নটা দেখো ভালো করে, যে বলা হয়েছে কিন্তু মুমুর জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে কুমুর জমির দৈর্ঘ্য ও প্রস্থ। তার মানে কি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নয়, কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীরা ভুল করে বেশি, যে এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা হয়নি, বলা হয়েছে দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য, অর্থাৎ মুমুর জমির দৈর্ঘ্যের সাথে কুমুর জমির দৈর্ঘ্য, মুমুর জমির দৈর্ঘ্যের সাথে কুমুর জমির দৈর্ঘ্য, এটা বলা হয়েছে। তাহলে এই জমিটার দৈর্ঘ্যের সাথে এইটার দৈর্ঘ্যের অনুপাত, যদি এটা 3 হয়, এটা 2, আমরা যদি একটু বড় করে আঁকি 3, এটা 3 যদি হয় এটা হবে 2, আর এটা 4 যদি হয় ওটা হচ্ছে 5, এটার প্রস্থ যদি 4 হয় এটা হচ্ছে 5। এরকম ঘটনাটা এরকম, কিন্তু আসলে এটা 2 না, এটা 5ও না। হচ্ছে এটা যদি এটা 2 হচ্ছে একক, 2 একক যদি হয় এটা হবে, সরি 3 একক যদি হয় এটা হবে 2 একক, এর সাপেক্ষে সে। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে দুটো জমির দৈর্ঘ্য, আমরা তাহলে যদি লিখে নেই, গ জমির দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে কত, 3:4। ও সরি, আমি এখানে এই 2 এনেছিলাম, এটা হবে 3:4 হবে। এটা দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্যের অনুপাতটা ছিল 3:4 আর প্রস্থেরটা ছিল 2:5। এখানে চিত্রটা ভুল বলে ফেলেছিলাম, চশমার কারণে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তো 3:4 হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, মুমুর জমির দৈর্ঘ্য আর কুমুর জমির যে দৈর্ঘ্য সেই অনুপাতটা হচ্ছে 3:4, অর্থাৎ এটা যদি 3 হয় এটা হবে 4। অনুরূপভাবে এটা যদি প্রস্থের অনুপাত হচ্ছে এটা, অর্থাৎ 2 যদি হয় এটা, তাহলে 5 হবে এইটা। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা 5, 2:5। তো যাই হোক, অনুপাত 3:4। তাহলে আমরা ধরি মুমুর জমির দৈর্ঘ্য কত, 3x মিটার, এবং কুমুর জমির দৈর্ঘ্য কি হবে, 4x মিটার। আমরা একটা আইটেম শেষ করলাম, এটা আমরা শেষ করলাম। আর প্রস্থের অনুপাত দেয়া আছে, এবং প্রস্থের অনুপাত দেয়া আছে কত, 3:4। আমরা আলাদা করে লিখে নিলাম। তো সুতরাং মুমুর জমির প্রস্থ কি হবে, এবার
প্রস্থ। যেহেতু এখানে আমরা একটা সাধারণ অনুপাত ব্যবহার করেছি x, আমরা এখানে আর x ব্যবহার না করে ভিন্ন আরেকটা চলক ব্যবহার করি। তাহলে এখানে প্রস্থের অনুপাত 3 আর 4 যেহেতু, তাহলে মুমুর জমির প্রস্থ হবে কত? এখানে 3 সরি 2:5, তো 2:5। তাহলে মুমুর জমির প্রস্থ হচ্ছে 2y মিটার এবং কুমুর জমির প্রস্থ হচ্ছে 5y মিটার। ওকে, তো এবার আমরা যদি দেখি নিই যে মুমুর জমি এটা ছিল আর কুমুর জমি এটা, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই, দৈর্ঘ্য এবং প্রস্থ কি গুণ করলে আমরা কি পাচ্ছি? ক্ষেত্রফল। ওকে, তাহলে সুতরাং মুমুর জমির ক্ষেত্রফল আমরা কত পাবো? এটা গুণ করে দিচ্ছি আমরা 3x ইন্টু 2y। তাহলে গুণ করলে ক্ষেত্রফল এককটা কি হবে? বর্গ মিটার। 3 × 6 6xy বর্গ মিটার। ওকে, অনুরূপভাবে এইদিকে আমরা কি পাবো? আচ্ছা, এটা পরে যাই। এখন প্রশ্ন মতে আমাদের কি বলতে পারি? আমরা বলতে পারি, দেখো আমাদের গয়ে বলা ছিল যে মুমুর জমির ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গ মিটার। তো এই যে 432 এটা হচ্ছে মুমুর জমি। তাহলে প্রশ্ন মতে আমার মুমুর জমির ক্ষেত্রফল 6xy, তাহলে 6xy সমান 432। সুতরাং xy ইকুয়াল আমার বের করে দিচ্ছি 6। তাহলে সুতরাং xy ইকুয়াল কত হবে? xy ইকুয়াল আমরা হিসাবটা করে নেই, 432 ডিভাইডেড 6, 72। জি, তাহলে xy সমান আমরা পেলাম 72। এটা আমরা রেখে দিলাম। এখন আমরা যদি দেখি যে কুমুর জমির দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে ক্ষেত্রফল চাই। তো অনুরূপভাবে সুতরাং কুমুর জমির ক্ষেত্রফল কি হবে? 4x ইন্টু 5y, 4 × 5 = 20 xy, 20 ইন্টু xy এর মান কত ছিল? 72। আমরা এখানে বসিয়ে দিই 72 এত বর্গ মিটার। 2 × 4 7 × 14 এত বর্গ মিটার। ওকে, তাহলে আমরা কুমুর জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এইভাবে তোমাদের বইয়ের আরো দুটো অঙ্ক শেষ হয়ে গেল। তো আশা করছি যে একটা সৃজনশীল অঙ্ক সাজিয়ে দিলাম, এটার মাধ্যমে একটা সৃজনশীল প্রশ্ন সাজিয়ে দেওয়ার মাধ্যমে দুটো অঙ্ক তোমাদের বইয়ে হয়ে গেল। আর আগের ক্লাসের আমার যে কয়েকটা অঙ্ক করেছো আর যে আলোচনাটা ছিল, এই দুইটা ভিডিও মিলে তোমরা যদি একটু চেক করো, আশা করছি পুরো অধ্যায়টা, এই চ্যাপ্টারটা 11.2 পুরো চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তো সেটা বারবার অনুশীলন করবে, ভিডিওগুলো থামিয়ে দেখতে পারো। আর কোনো কমেন্টস যদি থাকে, যদি কোথাও প্রবলেম হয় বুঝতে, সেখানে তোমরা কমেন্টস করো, আমি যেন দেখতে পারি। তাহলে আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সেটা সমাধান দেব। তো আমরা পরবর্তী ক্লাসে যদি দেখা হয়, পরবর্তী ক্লাসে আমি অন্য চ্যাপ্টারে অবশ্যই যাব। তো সে পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবে আশা করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।